ধরুন আপনি মাঝ আকাশে বিমানে ফ্লাই করছেন, হঠাৎ করে এই বিমান ঝাঁকুনি দিয়ে উঠলো অথবা পাইলট ঘোষণা দিল যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আমাদের বিমানটি ফ্লাই করছে, সবাইকে সিট বেল্ট বেঁধে রাখার জন্য। Ladies and gentlemen, we are now crossing the zone of turbulence. Please return your seats and fasten your seatbelts. Thank you. তো এরকম পরিস্থিতি আসলে প্যাসেঞ্জার হিসাবে আমাদেরকে কিন্তু ভীত পরিস্থিতি হিসাবে তৈরি করে, বা আমরা এই জিনিসটা আসলে পছন্দ করি না, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে ফ্লাই করা। তো একটি বিমান এবং পাইলট কিভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অতিক্রম করে, তারা এই বিষয়টা কিভাবে ডিল করে, সেটা নিয়ে আজকে আমি পুরো এই ভিডিওটি সাজিয়েছি। তো একটি বিমান যখন আকাশে উঠে তখন বিভিন্ন ধরনের খারাপ আবহাওয়ার ভিতরে দিয়ে যেতে পারে। তার ভিতরে আছে বৃষ্টি, আছে বরফ, আছে স্নো, ফগ এবং বজ্রপাতের ভয়াবহতাও কিন্তু বিমানের উপরে থাকে। তো প্রথমে চলে আসি পাইলট বিমানকে বৃষ্টির ভেতরে আসলে কিভাবে ফ্লাই করে সেটি নিয়ে। তো বৃষ্টি আসলে বিমানের জন্য ক্ষতিকর কিছু না, কিন্তু এটি আসলে পাইলটকে বিভিন্ন সমস্যায় ফেলে। প্রথম বা প্রধান যে সমস্যাটি হলো এটি ভিজিবিলিটি কমিয়ে দেয়, বা দৃষ্টি ক্ষমতা সেটা তার হ্রাস করে দেয়, বা সেই সামনের দিকে কি আছে সেটি কিন্তু ভালোভাবে দেখতে পারে না এই বৃষ্টির কারণে। এই অবস্থায় পাইলট কিন্তু প্রপার ইনস্ট্রুমেন্টের উপরে নির্ভর করে ফ্লাই করে, এবং এখানে পাইলটের দক্ষতাটাই আসলে বড়, এবং এই দক্ষতা এবং ইনস্ট্রুমেন্টের উপর নির্ভর করে কিন্তু পাইলট এই বৃষ্টির ভিতরে ফ্লাই করে। তো এই বৃষ্টি আসলে সবচেয়ে বড় সমস্যা হয় যখন এগুলো বরফে জমে যায়। তো নেক্সট আমরা কথা বলবো এই আইসিং কন্ডিশনে আসলে বিমান কিভাবে ফ্লাই করে এবং সেটাকে আসলে পাইলট কিভাবে মোকাবেলা করে। তো এই বরফ কিন্তু বিমানের জন্য খুবই একটি বিপজ্জনক জিনিস, কারণ এটি বিমানের উইংসের যে সেই শেপটা কিন্তু নষ্ট করে দেয়। আমরা জানি বিমানের উইংস এমনভাবে ডিজাইন করা যাতে উপরের দিকে লো প্রেশার এবং নিচের দিকে হাই প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ডিফারেন্স ক্রিয়েট করে, যেটার মাধ্যমে বিমান আসলে লিফট পায়। এই বিমান কিভাবে ফ্লাই করে এটি নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি, ভিডিওটা আমি কার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আসতে পারেন। তো যেই থিওরিটা নিয়ে বিমান ফ্লাই করে সেটা হচ্ছে এই প্রেশার ডিফারেন্সের কারণেই আসলে কিন্তু বিমান ফ্লাই করে। তো এই শেপটা যদি চেঞ্জ হয়ে যায় বা অ্যারোফেল শেপটা যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু লিফট ক্রিয়েট করতে পারবে না, বা এয়ারক্রাফটটা তখন বাম্পি হয়ে যায় বা স্টলও হয়ে যেতে পারে। এই জন্য এই আইসি কন্ডিশন ত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যেটাকে অ্যান্টি আইসিং স্প্রে বলে। বিমান টেক অফ করার পূর্বে যদি বিমানের উইংসে বা বিমানের গায়ে যদি বরফ জমে যায়, বিশেষ করে স্নোফল যেসব দেশে হয় সেসব দেশে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়, তখন কিন্তু অ্যান্টি আইসিং স্প্রে করা হয় বিমান টেক অফ করার আগে। আর মিড এয়ারে বা আকাশে থাকা অবস্থায় অনেক উচ্চতে যখন ফ্লাই করে তখন কিন্তু বিমানের এই উইংসে আইস জমে যায়। তো এই আইস ইন ফ্লাইটে এগুলো থেকে বাঁচার জন্য বিমানের এই উইংসের সামনের পোর্টটাকে ভাইব্রেট করা হয় অথবা ব্লিড এয়ার প্রবেশ করানো হয়। এইভাবে কিন্তু বিমানের আইস থেকে রক্ষা করা যায়। এরপরে আরেকটা বড় সমস্যা সেটা হলো স্নো আসলে বৃষ্টির মতোই সিমিলার একটা প্রবলেম। স্নো কিন্তু আমাদের এই ভিজিবিলিটি সমস্যা করে, মানে দেখতে সমস্যা করে পাইলটদেরকে, এবং বিমান কিন্তু ভিজুয়ালি ফ্লাই করার সময় তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। এরপরে চলে আসি আমি কুয়াশার ভিতরে আসলে বিমান ফ্লাই করতে পারে, যেমন বৃষ্টির ভেতরে বিমান ফ্লাই করে। সেম কুয়াশার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিজিবিলিটিটা কমে যায়। তো এই জন্য কিন্তু পাইলটদেরকে এমনভাবে ট্রেনিং করানো হয় যাতে তারা প্রপার ইনস্ট্রুমেন্টের উপরে বেস করে ইনস্ট্রুমেন্টের ইনফরমেশন নিয়ে ফ্লাই করতে পারে, যেগুলোকে আইএলএস ফ্লাইং বলে বা আইএলএস ল্যান্ডিং আমরা অনেকেই জানি। মানে পুরোটা বিমানের ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করে ফ্লাই করা, কারণ সে কিন্তু সামনে কিছুই দেখছে না। মেঘের ভেতর দিয়ে যখন ফ্লাই করে সেম প্রবলেমটা কিন্তু পাইলটরা পড়ে। তো বিমান যখন রানওয়েতে থাকে তখন এই ট্যাক্সি করা কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় এই ফগি কন্ডিশনে বা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে। তখন কিন্তু তাদের অনেক সতর্কতা হয়ে ট্যাক্সি করা লাগে, রানওয়েতে আসার জন্য যে ট্যাক্সি করা হয়। এবং এই ট্যাক্সি করার সময় বা প্লেন টেক অফ এবং ল্যান্ডিং করার সময় একটা প্লেন থেকে আরেকটা প্লেনের একটা নিরাপদ দূরত্ব রাখতে হয়, এবং যেটার কারণে আসলে কিন্তু প্লেন ডিলে হয়, কারণ ফগি ওয়েদারের কারণে একটা বিমান থেকে আরেকটা বিমানের একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং যেটার কারণে কিন্তু অনেকগুলো বিমান একটা পর একটা জমে যায় এবং ফ্লাইট ডিলে হয়। তো ফ্লাইট ডিলে হওয়ার কিন্তু আর একটা বড় কারণ হচ্ছে এই ফগি ওয়েদার। এরপর আসি বিমান যখন আকাশে যায়, মেঘের ভিতর দিয়ে যায় বৃষ্টির সময়, বজ্রপাতের ইফেক্টটা কি? তো বজ্রপাতও কিন্তু একটি খুবই ডেঞ্জারাস একটা ইফেক্ট। বিমান যখন আকাশের মেঘের ভিতর দিয়ে ফ্লাই করে, বিশেষ করে বৃষ্টি যখন হয় ওই টাইমটায় যখন ফ্লাই করে তখন কিন্তু এরকম লাইটেনিং বা থান্ডারস্টর্ম বজ্রপাতের আঘাত কিন্তু বিমান ফেস করে। তবে প্রত্যেকটা বিমানে কম বেশি এরকম বজ্রপাতের আঘাতের শিকার হয় সামনের দিকে, নোজের দিকে অথবা উইংসের টিপের দিকে এই বজ্রপাতগুলো বেশিরভাগ কিন্তু হিট করে।
তবে এই বজ্রপাত আসলে ভিতরের প্যাসেঞ্জারদেরকে কোনো ক্ষতি করে না বা বিমানকে কোনো ক্ষতি করে না, কারণ বিমানটাকে এভাবে তৈরি করা, বিমানের আউটার শেল দিয়েই বজ্রপাতের যেই নেগেটিভ চার্জগুলো আছে সেগুলো বেয়ে আবার অ্যাটমসফিয়ারে চলে যায়। এবং আমরা যে কেজ ল আছে, ফ্যারাডের কেজ ল, সেটা অনুযায়ী কিন্তু বজ্রপাতের ইলেকট্রন পার্টিকেলগুলো বিমানের উপর দিয়ে বেয়ে নিচের দিকে চলে যায়, বিমানের ভেতরে প্রবেশ করে না। আর বিমানের ভেতরের মানুষজন, আমরা প্যাসেঞ্জার যারা থাকি, তারা কিন্তু সেই মেটালগুলোকে টাচও করতেছে না, সুতরাং প্যাসেঞ্জার কিন্তু নিরাপদ থাকে এবং বিমানটাও কিন্তু নিরাপদ থাকে। এছাড়া বিমানের ভেতরে যে ফিউল ট্যাঙ্ক আছে, ফিউল ট্যাঙ্কও কিন্তু এমনভাবে প্রোটেকশন দিয়ে তৈরি করা যাতে কোনো ধরনের বার্ন বা কোনো ধরনের এরকম বজ্রপাতের অ্যাটাকে যাতে ভেতরে কোনো প্রবলেম না হয়। তার মানে বিমানের ভেতরের সিস্টেমগুলো ওভাবে ডিজাইন করা। সবশেষ চলে আসি টার্বুলেন্সের ভিতরে ফ্লাই করা বা তীব্র বাতাসের ভিতরে বিমান ফ্লাই করা। এই টার্বুলেন্সের জিনিসটা আসলে রিসেন্টলি আমরা অনেক দেখছি, কারণ বিভিন্ন ওয়েদার অ্যানালিসিসরা আছে, তারা কিন্তু বিভিন্ন এরিয়াকে বা এই বছরগুলোকে বিভিন্ন ধরনের ওয়েদার অ্যালার্ট জোন হিসাবে কিন্তু তারা পাবলিশ করছে, কারণ এখন আসলে প্রচুর টার্বুলেন্সের শিকার হচ্ছে বিমান, মানে ঝাঁকুনির শিকার হচ্ছে। তো এই টার্বুলেন্সটা কি আসলে? টার্বুলেন্সটা হলো এক ধরনের তীব্র বাতাস। আমরা জানি তো বাতাস সুন্দর নর্মাল বাতাস, কিন্তু বাতাসটা যখন আক্রমণাত্মক হয়ে যায় বা তীব্র হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, স্পিড চেঞ্জ করতেছে, ডিরেকশন চেঞ্জ করতেছে, এই জিনিসটাকে আসলে টার্বুলেন্স বলা হয়। এই টার্বুলেন্সের কারণে বিমানটা কিন্তু বাম্পিং করে। আমরা যেরকম রিক্সায় চলাফেরা করার সময় একটা উঁচু নিচু রাস্তা দিয়ে যখন যায়, রিক্সাটা বাম্পিং করতে থাকে, সেম ফিলিংসটাই কিন্তু বিমানের প্যাসেঞ্জার যাত্রীরাও পায়। এরকম টার্বুলেন্সের ভিতর দিয়ে যায় যখন, তখন কিন্তু এরকম বাম্পিং করতে থাকে এবং এই জিনিসটা আসলে খুবই ভীতিকর। লাস্ট সিঙ্গাপুরের একটি এয়ারলাইন্সের বিমান কিন্তু এরকম টার্বুলেন্সের ভিতরে পড়ে অনেক ক্ষতি হয়েছে এবং একজন যাত্রী কিন্তু মারা গেছে, প্রায় 3 জন কিন্তু অসুস্থ হয়ে গেছে। তো এই টার্বুলেন্স কিন্তু আরেকটা বড় নাইটমেয়ার ফর পাইলটস। তো টার্বুলেন্সটা কীভাবে আসলে ক্রিয়েট হয়? এটা বেসিক্যালি উইন্ড শিয়ারের মাধ্যমে ক্রিয়েট হয়। এটা বেসিক্যালি হচ্ছে, আমি যেটা বললাম, সাডেন চেঞ্জ অফ উইন্ড, মানে বাতাসের হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়াটাই বেসিক্যালি টার্বুলেন্স। এটা হইতে পারে স্পিড চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হইতে পারে তার দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি যখন গরম বাতাস উপরের দিকে উঠে এবং ঠান্ডা বাতাস নিচের দিকে নামে, এই যেই আপ ড্রাফট ডাউন ড্রাফট, এই ভেতরে যখন বিমান পড়ে যায় তখন কিন্তু বিমান এরকম কাঁপুনি দিয়ে ওঠে। এটাকে জেট স্ট্রিমও বলা হয়, যেটা আসলে উইন্ডের স্পিড চেঞ্জ হয়ে যায়। এছাড়া কিন্তু মাউন্টেন এরিয়াগুলোতেও কিন্তু এই টার্বুলেন্স ক্রিয়েট হয়। মাউন্টেন এরিয়ার অপোজিট থেকে বাতাস আসার পরে পিকের দিকে চলে যায় এবং তার সামনের দিকে কিন্তু এই টার্বুলেন্স ক্রিয়েট হয়। তো এই টার্বুলেন্সের ভিতরে যদি কোনো বিমান পড়ে যায় তখন কিন্তু তার লিফট জিরো হয়ে যায় বা লিফট সেভাবে ধরে রাখতে পারে না। আর লিফট যেহেতু থাকে না, তখন কিন্তু বিমানটা তার নিজের ওয়েটের কারণে নিচের দিকে পড়ে যায় বা বাম্পিং করতে থাকে। তো ওভারঅল আসলে এই প্রবলেমগুলো পাইলটদেরকে এমনভাবে ট্রেনিং করানো হয় যাতে তারা এই প্রবলেমগুলো ওভারকাম করে বিমান ফ্লাই করতে পারে। আর বিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সে এই সবগুলো প্রবলেম ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো এখানে বিমানের ম্যানুফ্যাকচারিং স্ট্যাবিলিটি এবং পাইলটের দক্ষতাই আসলে খারাপ এবং ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করতে সাহায্য করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাইলট এবং বিমান কিভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা করে ফ্লাই করে। তবে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ফ্লাই করা আসলে অনেক রিস্কি এবং ওই টাইমে কিন্তু এয়ারলাইন্সরা ফ্লাইটগুলো ক্যান্সেল করে দেয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি বিমান এবং পাইলট কতগুলো দুর্যোগ এবং কতগুলো খারাপ ওয়েদার ফেনোমেনা যেগুলো তাদেরকে ওভারকাম করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এছাড়া আপনারা কী বিষয় জানতে চান সেটা আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।